আসসালামু আলাইকুম। আমি মোটামুটি বড় হওয়ার পর বোঝার পর বাংলাদেশের রাজনীতিতে যা দেখছি, তখন ক্ষমতায় ছিল বিএনপি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সম্ভবত, হ্যাঁ। এই সময়ে বিএনপির শাসনামল মোটামুটি তখন বুঝি, মোটামুটি ভালোই বুঝি। তখন যা দেখতাম, তখন মানে দুর্নীতি করে এমপি মন্ত্রীরা দেশের বাইরে ওরকম বাড়ি বানাতো না, ঠিক আছে? কিন্তু দেশে প্রচুর দুর্নীতি হতো, ঠিক আছে? দুর্নীতি হইতো। আর হচ্ছে তারেক রহমান ছিল হচ্ছে এদের হচ্ছে মাফিয়ার মতো সে আচরণ করতো। সে হচ্ছে এমন ভাবে তারে হচ্ছে সবাই খাম্বা বলে, খাম্বা তারেক, যাই হোক। এটা হচ্ছে পরে বেশি তার আগের পরিচয় হচ্ছে সে মিস্টার 10%, ঠিক আছে? বাংলাদেশের যত ধরনের যত ব্যবসায়িক ছিল, বড় বড় ব্যবসায়ীরা ছিল, সবার কাছ থেকে সে 10% চাঁদা নিত, ঠিক আছে? এমনিতে তো দলীয় লোকজন যে স্যাসরা যেগুলো, এগুলো পোলাপান, এগুলো তো রাস্তাঘাটে তো নেই, তুই টেম্পো স্ট্যান্ড এইসব এরকম চাঁদা না, সে হচ্ছে মাফিয়া স্টাইলে চাঁদা নিত, বড় বড়। আর তার ডান হাত ছিল হচ্ছে ওই যে আব্দুল্লাহ আল মামুন, ওই যে ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান, চেয়ারম্যান বলি মালিক বলি, যাই হোক। তারপরে এরা তো মানে 5 বার চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে। তার আগের শাসনামল ওইভাবে জানি না, তবে শুনছি, শুনছি হচ্ছে মানে জনগণের মুখে শুনছি, মানুষের মুখে শুনি যে এরশাদের সময় ভালো চলছিল। যদিও তার স্বৈরাচার এরশাদ বলা হয়, কিন্তু তারপরও এরশাদের সময় কিছু জিনিস আসলে মূলত বাংলাদেশের যে একটা স্ট্রাকচার কিন্তু এরশাদ গড়িয়ে দিয়ে গেছে। কারণ হচ্ছে রাস্তা দিয়ে আপনি রাস্তা করতে পারবেন, রাস্তার উপরে রাস্তা করাই যায়। একটা রাস্তা যদি আপনার ইটের রাস্তা থাকে, সেইটা পিচ ঢালাই দেয়া যায়, সমস্যা হয় না, খুব বেশি খরচ হয় না। কিন্তু আপনি যখন জঙ্গল কাইটা রাস্তা বানাবেন, ওইটা হচ্ছে এই উদ্যোগটা নেওয়া, এই উদ্যোগগুলো এরশাদ নিছে, ঠিক আছে? এইরকম এরশাদ জনগণ, আমার আব্বা দাদা তাদের মুখে যা শুনছি এরকম, ঠিক আছে? কারণ আমি হচ্ছে ছোটবেলায় একবার খুলনা গেছি, অনেক ছোট থাকতে আমার মনে আছে। খুলনা যাওয়ার সময় আমি ইটের রাস্তা দিয়েও বাস চলছে, ঠিক আছে? বাসও গেছে ইটের রাস্তা দিয়ে, এরকম দেখছি, বড় ইটের রাস্তা, তার মধ্যে দিয়ে বাস চলছে। তারপরে 7টা 8টা ফেরি ফেরি পার হওয়ান লাগতো। 7টা না 4টা, সম্ভবত 4-5টা ফেরি পার হওয়ান লাগতো, বরিশাল টু খুলনা, পিরোজপুর টু খুলনা। আচ্ছা, যাই হোক। আপনার এই যে ঢাকা টু ময়মনসিংহ যে রোড, এই রোডটা কে করে দিয়ে গেছিল? এটাও এরশাদের করা, ঠিক আছে? এই স্বৈরাচার এরশাদের করা। তারপরে আগে হচ্ছে ময়মনসিংহ মানুষ যাইতো কিভাবে? যাইতো হচ্ছে টাঙ্গাইল হইয়া ঘুরা, ঠিক আছে? তারপর হচ্ছে ময়মনসিংহ যাওয়া লাগতো টাঙ্গাইল রোড দিয়া, তাছাড়া আর যাওয়ার কোনো রোড ছিল না। তারপরে এখন এই যে আপনি ইসে যান, সাজেক যান, খাগড়াছড়ি রাঙামাটি হইয়া, এই রোডগুলো কে করে দিছে? এগুলো হচ্ছে এরশাদ করছে, পাহাড় কাইটা কেটে রোড করছে। এই অবদান আসলে এগুলো ভোলার অবদান না, ঠিক আছে? এগুলো আসলে বিশাল একটা অবদান দেশের জন্য। তারপরে এই দেশে যে এই যে প্রত্যেকটাই থানা সিস্টেম এরশাদের করে দেওয়া, আগে এরকম সিস্টেম ছিল না। আরো অনেক কিছু এরশাদের আসলে বললে অনেক কিছু বলা যায়, ঠিক আছে? যেগুলো হচ্ছে একবারে মেইন স্ট্রাকচার যেগুলো, ঠিক আছে, এগুলো এরশাদেরই করে দেওয়া। তারপরে হাসিনাও করছে এখন অনেক কিছু দেশের, এই যে মেট্রো রেল টেল, তারপরে পদ্মা সেতু তো অন্য কোনো সরকার আসলে নাম নেওয়ারও ভয় পাইতো। এটা একটা অবদান হাসিনার, ঠিক আছে? আমাদের টাকায় করলেও ঠিক আছে, কিন্তু তারপরে যে করছে, এটা করে দিয়ে গেছে, এটাই অনেক কিছু। এই এইটা করার সাহস অনেকের নাই, অনেক রাজনীতিবিদের নাই। তারপরে যখন বিএনপি সরকারের পতন হলো, মানে নতুন করে নির্বাচন হলো, নির্বাচনের আগে হচ্ছে ক্ষমতা আসলো ফখরুদ্দিন। এই ফখরুদ্দিন, এই এই একটা লোক যারা বাংলাদেশের সবাই মনে রাখে, এখনো মনে রাখছে, ঠিক আছে? কারণ এই লোকটারে সবাই এখনো সবাই ভালোবাসে। তার কথা এখনো কোনো একটা রাজনীতির আলাপ হইলেই তার কথা সবাই স্মরণ করে। এই লোক দুইটা দেশ, দুইটা নেত্রীরেই জেলে ঢুকাইছিল, ঠিক আছে? আসলে বাংলাদেশের তখন হচ্ছে দেশটা হচ্ছে জনগণের উপরে নির্ভর করতো, ঠিক আছে? এই যে ভোটাভুটি, তারপরে সবকিছু জনগণের উপর নির্ভর করতো। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই জনগণ বান্ধব ছিল না রাজনীতি। আওয়ামী লীগ আসার আগে ফখরুদ্দিন থাকা অবস্থায় জনগণ বান্ধব ছিল রাজনীতিগুলো। ফখরুদ্দিন এই দুইটা, এই দুইজনের জেলে ভরার পরে জনগণ বেজায় খুশি, ঠিক আছে? হ্যাঁ, এই লোক কি কাজ করে ফেলালো, দুইটারই জেলে ভরে ফেলাইছে। কারণ এদের দুজনকে কেউই দেখতে পারতো না, কারণ কেউই ভালো ছিল না। যতই যে বলুক যে অমুক ভালো তমুক ভালো, কিন্তু কেউই ভালো ছিল না, সবাই নিজের স্বার্থ গুছানোর জন্য
কাজ করতো, কেউই ভালোভাবে দেশ কেউই চালাইতো না। যাই হোক, পরে যখন কথায় আসবে তখন আবার এই ফখরুদ্দিনের আলাপ করব। এখন আসি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসার পরে আওয়ামী লীগ হচ্ছে সবকিছু মানে জনবান্ধব যে একটা রাজনীতি, জনগণের উপর নির্ভর করে যে রাজনীতি, এইটা আস্তে আস্তে নষ্ট করে ফেলাইছে। এইটা সে পুলিশ দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ করতে চাইছে, জনগণের সে একটা চাপে রাখতে চাইছে সবসময় পুলিশ দিয়ে। দেখেন, খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগ থাকা অবস্থায় একটা পুলিশ মারা গেলে, ঠিক আছে, লোকজন এই যে ফেসবুক তারপরে বিভিন্ন রকম ইউটিউবে কমেন্টে দেখতাম, পুলিশ মারা গেলেও লোকজন আলহামদুলিল্লাহ বলতো। ভাবা যায় একটা মানে মানুষ, যত মানুষই মারা যাক, কোনো মানুষ মারা গেলে কিন্তু আলহামদুলিল্লাহ বলে না কেউ, সবাই ইন্নালিল্লাহ বলে। কিন্তু ওই পুলিশ আওয়ামী লীগ থাকা অবস্থায় পুলিশ মারা গেলেই সবাই আলহামদুলিল্লাহ বলতো। যে কতটা খ্যাপা ছিল পুলিশের উপরে বেশি মানে আমি নিজে যেটা দেখছি, আমার নিজের উপরে যেটা মানে পুলিশের হয়েছে, এটা হচ্ছে কোনো কিছুতে যা মানে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে চেক করা, তারপরে রাত 10টার পরে বা 10টা 11টার পরে নামলেই মানে পুলিশের একটা হ্যারাসমেন্ট থাকতো, ঠিক আছে। আপনি যাবেন কোথাও, পুলিশ দেখা গেল যে আপনারে মাদক কোনো কিছু দিয়া ধরাই দিত। আগে হচ্ছে পরিচয় জানতো, এই লোকটা কার, এই লোকটাকে বিএমপি করে নাকি আওয়ামী লীগ করে নাকি সে নিরপেক্ষ। যদি নিরপেক্ষ থাকতো তাহলে কিছু টাকা টাকা খাইয়ে ছাড়ে দিত, আর যদি বিএমপি থাকতো তাহলে তারা নিয়েই যাইতো। আর যদি আওয়ামী লীগ করে তাহলে তো তুমি আমাদের ভাই সমস্যা নাই, তুমি চলে যাও, তাদের সসম্মানে ছাড়ে দেওয়া হইতো। এই নিরপেক্ষ লোকগুলাই মানে বিপদে পড়তো, তাদের কাছ থেকে ওই টাকা টোকা নিয়ে, ঠিক আছে, টাকা টোকা নিয়ে তারপরে ছাড়ে দিত। বেশি বার্গেনিং করলে হচ্ছে ধরে নিয়ে যাইতো, তারপরে ফ্যামিলির প্রেশার দিত, এই সেই। এর কারণে আওয়ামী লীগের পতন হওয়ার মূল এই একটা কারণ, আওয়ামী লীগের বিপক্ষে যে জনগণ নামছে, নামার এই একটা কারণ। আর আরো কারণ আছে, আরো দ্বিতীয়ত হচ্ছে জনগণ যাই না গেছিল যে আওয়ামী লীগ দুর্নীতি, আওয়ামী লীগের যে লোকজন মানে এমপি মন্ত্রীরা প্রচুর পরিমাণ দুর্নীতি করতেছে রানিং। আমি আওয়ামী লীগের আপনি একটা মন্ত্রী এমপি দেখান, যেই মন্ত্রী এমপি গুলা বিদেশে বাড়ি করে নাই, একটা এমপি দেখান, একটা মন্ত্রী দেখান, একটাও পাবেন না। কই যায়, প্রত্যেকটারই বিদেশে বাড়ি গাড়ি আছে, সবকিছুই আছে, বিদেশে সেটেল করার মতো তাদের 14 পুরুষ খাইয়া মানে থাইকা যাইতে পারবে এরকম সুন্দর ব্যবস্থা তারা করে রাখছে, ঠিক আছে। দুর্নীতি কর, সমস্যা নেই, দুর্নীতির টাকাগুলো দেশে রাখ। এই যেমন এরশাদের সময় বা অন্যান্য মানে এই ফখরুদ্দিনের আগে যে দেশ ছিল, বিএনপির আগে মানে আমাদের হয়তো বা বোঝার আগে, তখনকার সময়ে দুর্নীতি হইতো টাকা, কিন্তু বিদেশে পাচার হইতো না, কারণ বিদেশের সাথে ওরকম যোগাযোগও কম ছিল, বিদেশে লোকজন কম যাইতো, ঠিক আছে। এই জন্য যোগাযোগ কম থাকার কারণে অত পাচারও হইতো না, দেশের টাকা দেশেই থাকতো, দুর্নীতি করলে সমস্যা হইতো না। যতই দুর্নীতি করুক, দেশের টাকা দেশে থাকলে কোনো সমস্যা নাই। এই আওয়ামী লীগ আওয়ামী লীগ কি শুরু করছে তারেক জিয়া, ঠিক আছে। তারেক জিয়া হচ্ছে এত পরিমাণ টাকা পাচার করছে, এত পরিমাণ টাকা সে নিয়ে নিছে দেশ থেকে, যা তার মানে 14 পুরুষ বললে ভুল হবে, ঠিক আছে। এত বছর, এই 17 বছর হচ্ছে রাজনীতিতে আছে, মানে বাইরে আছে, তারপরও তার কোনো মানে আর্থিক কোনো সংকট নাই, দেখবেন কোনো সংকট নাই তার আর্থিক। আর মূলত হচ্ছে যে খারাপ একটা রাজনীতি, এই খারাপ রাজনীতিটা হাসিনা শিখছে হচ্ছে এই তারেক জিয়ার কাছ থেকে। তারপরে হচ্ছে হাসিনা আরো খারাপ হয়েছে, তারেক জিয়ার থেকেও 4 গুণ খারাপ হয়ে গেছে। যেই খারাপটা এখন আবার এই যে এখন আছে বর্তমান সময়ে দেখবেন তারেক জিয়া খুব ভালো, এর মতো ভদ্রলোক আর দুনিয়ায় নাই। হায় রে, কি ভদ্র, কি সুন্দর মাইপে মাইপে কথা বলে, কত কিছু, কিন্তু এ যে কি বদমাশ ছিল সেই 2001 থেকে 2006, এই যে কি কি পরিমাণ যে কি করছে দেশটারে, মিস্টার 10% এমনি এমনি বলে না লোকজন। এখন তো আবার মানে আওয়ামী লীগ আবার কিছু চাল চাইলে গেছে। আওয়ামী লীগ হচ্ছে ওরা আইসা এই জনগণ বান্ধব যে রাজনীতি, এই রাজনীতিটারে ওদের নিজের দলীয়করণ করে ফেলাইছে। মানে হচ্ছে ওরা এমন সিস্টেম করছে যাতে তুমি দলে লোক নিয়ে আসো, প্রচুর দলে লোক নিয়ে আসো, রাজনীতি আমার দলে নিয়ে আসো, যে এই লোকগুলো যাতে আমাদেরই ভোট দেয়, ঠিক আছে। তাতে আওয়ামী লীগ কিছু ভালো কাজ করছে। আওয়ামী লীগের যে গরিব অসহায় যে লোকগুলো ছিল আসলে গ্রামের, এগুলোর জন্য আসলেই ভালো কাজ করছে। দুর্নীতি করুক যাই করুক, যে যেটা ভালো করছে সেটা বলতে হবে, ঠিক আছে। এগুলো না বইলে পারবো না। এগুলো হচ্ছে যেমন এই যে আওয়ামী লীগ হচ্ছে যাদের বাসস্থান নাই, এরকম প্রচুর, প্রত্যেকটা এলাকায় গেলে, আমাদের এই বরিশালে, আমার বাড়ি পিরোজপুরে, এখন পিরোজপুরে ওই এলাকাও মানে সব জায়গায় যাদের বাড়িঘর ছিল না তাদের বাড়িঘর করে দিয়েছে, এই কাজটা খুব ভালো করছে।
তারপরে অসহায় যে এই বয়স্ক ভাতা টাতা, মানে অনেকগুলো ভাতা সিস্টেম করছে, অনেকগুলা ভাতা দিছে, ঠিক আছে, এগুলো আসলে কাজের ছিল, ঠিক আছে। তারপরে টিসিবির পণ্য দিত, এগুলোও কাজের ছিল, অনেক কাজের, যেটা ভালো করছে। তারপরে দেশের স্ট্রাকচার অনেক কিছু করছে, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, দুর্নীতি করছে, করুক, তারপরে যদি এরকম আর কয়েকটা যদি এরকম বিদ্যুৎ কেন্দ্র হয়, কারণ হচ্ছে একটা দেশের পারমাণবিক শক্তিধর বলতে শুধু যে পারমাণবিক বোমা বানাবে তা না, সে যদি তার এই বিদ্যুৎ সিস্টেমটারে পারমাণবিক করে ফেলাইতে পারে, ঠিক আছে, নিউক্লিয়ার সিস্টেম করে ফেলাইতে পারে, তাহলে সে অনেক আগায় যায়। কারণ এই যে কয়লা দিয়া, তারপরে তেল দিয়া, গ্যাস দিয়া বিদ্যুৎ উৎপাদন করা প্রচুর ব্যয়বহুল। আর এদিকে আপনি 1-2 কেজি ইউরেনিয়াম কিনা ওইটার মধ্যে দিয়ে দেবেন, সারা বছর বিদ্যুৎ উৎপাদন হইতে থাকবে। আর এই ইউরেনিয়ামটা যদি আপনি নিজে তৈরি করতে পারেন, নিজে হচ্ছে এনরিচ করতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। এখন তো ইউরেনিয়াম কিনতে গেলে ওই রাশিয়া থেকে অথবা আমেরিকা থেকে কিনতে গেলে প্রচুর টাকা লাগে, আর ওইটা আনার জন্য যেই সিকিউরিটি, যেই মানে প্রচুর খরচ। আর এই সবকিছু যদি নিজের সিস্টেম করে ফেলাইতে পারেন, যেমন চায়নাতে বর্তমানে 60টা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র অলরেডি চলতেছে, আরো 36টা রানিং এ আছে। তার মানে কি তারা কত আগাই গেছে। তারপরে রাশিয়ায় তো বেশি, মানে পুরোটাই হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তারপরে আমেরিকা তো এরকম প্রচুর, সবচেয়ে আগে আছে আমেরিকা। যাই হোক, সরি, এই মানে এই দেশের আলাপে আসি। বর্তমান বিএনপি সরকার ওই হাসিনা যেরকম একটা কইরা গেছে, যে তার জনগণের তার আওয়ামী লীগের ভিতরে ঢুকাইছে, প্রচুর ঢুকাইছে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, মানে একদম ওয়ার্ড পর্যায়ে লোকজন নিয়ে এনেছে। বিএনপি এখন আবার একটা কাজ করতেছে, সে হচ্ছে আওয়ামী লীগ তো হচ্ছে লোকজনরে মানে মাইরা ধইরা বা বিরোধী দলের হচ্ছে সে জেলে ভরছে বা এরকম কোনো কিছু, বিএনপি এটা করবে না এবার। বিএনপি ওই যে বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আসলে একটা প্ল্যান আছে, তার প্ল্যানটা হচ্ছে এই কার্ড সিস্টেম করছে, সে হচ্ছে 10টা না 12টা কার্ড, ঠিক আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আর কার্ডগুলোর নামও জানি না আমি, এরকম কার্ড সিস্টেম করছে। এই কার্ডগুলো দিয়ে করবে কি, সে হচ্ছে তার টার্গেট হচ্ছে 4 কোটি পরিবারে সে ফ্যামিলি কার্ড দেবে। তার মানে হচ্ছে 4 কোটি ফ্যামিলি কার্ড দিলে, একটা ফ্যামিলিতে সর্বনিম্ন 3জন লোক আছে, তা 3জন লোক থাকলে 12 কোটি, এই 9 কোটি, 9-10 কোটি লোক হবে। তা 9-10 কোটি লোককে যখন সে কনভিন্স করে ফেলাইতে পারবে, পরিবার আর কিছু ভাববো না, সে ভাববে যে আমি তো কত সরকারি দেখলাম, এই সরকার তো আমার প্রতি মাসে মাসে 2500 টাকা অথবা 5,000 টাকা দিয়ে আসতেছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক আছে, বাড়ুক, এত সব সরকারই বাড়ায়, কিন্তু তারপর তো আমি 2500 অথবা 5,000 টাকা করে পাচ্ছি, এইটা আমার দেয় কে? তার মানে এই সরকারই আমার দরকার, এই সরকার থাকলে আমি সবসময় পাবো 5,000 টাকা। এই যে একটা প্ল্যান। তারপরে তাদের কৃষক কার্ডদের কি কি সুযোগ সুবিধা আমি জানি না ঠিক মতো, এরকম করে এই জনগণগুলোর এই হাতে আনতেছে, ঠিক আছে, মানে বিএনপির ভিতরে ঢুকাচ্ছে, ঠিক আছে, মানে এরা একবারে সব কিছু বাইসে বাইসে নিয়ে। দেখবেন আপনি এই যে কার্ডগুলা, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো হচ্ছে পাবে হচ্ছে বিএনপির লোক, আর প্লাস হচ্ছে যেগুলো হচ্ছে নিউট্রালে আছে, মানে সে কোনো রাজনীতি করে না, সে বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, জামাতও করে না, একদম একচেটিয়া যারা আওয়ামী লীগ করে তারাও এই কার্ড পাবে না, একচেটিয়া যারা জামাত করে তারাও কার্ড পাবে না, ঠিক আছে। এটা পাবে হচ্ছে সাধারণ একবারে, মানে নিরীহ যারা যারা কোনো দল করে না, মানে এদের কাজ হচ্ছে তুমি এই কার্ড নাও আর আমার দলে আসো, ঠিক আছে। মানে এদের প্ল্যানটা হচ্ছে এরকম যে 10 থেকে 12 কোটি লোকরে তারা এরকম কার্ড সিস্টেম করবে, কার্ড দেবে। এর মধ্যে বেমেনি করলেও হয়তো বা 2-4 কোটি করবে, 4 কোটি করলো, 3 কোটি করলো, আরো তো 7 কোটি থাকলো। এই 7 কোটি থাকলে তার তো আর কোনো দরকার নাই, তার তো আর নির্বাচন নিয়ে আর কোনো মানে ঝামেলা করা লাগবে না, কোনো ক্যাম্পেইন করা লাগবে না, কোনো টাকা খরচ করা লাগবে না, তারা জানতেছে। আর এইটা করবে কি, দেখবেন যে নির্বাচনের আগে আগে হয়তো বা এখন 1-1.5 কোটি দেবেই 2-3 বছরে, 4 বছরে, কিন্তু লাস্ট বছর যাই দেখবেন যে ওই সময় 3 কোটি লোককে দিয়ে দিচ্ছে এরকম ফ্যামিলি কার্ড, ঠিক আছে। ফ্যামিলি কার্ড 3 কোটি লোককে দিয়ে দিয়া, মানে জনগণের মনে একটাই করবে যে আমার তো বিএনপি সরকারেরই লাগবে, বিএনপি সরকার আবার যদি ক্ষমতা না আসে তাহলে তো আমি এই কার্ড হাতছাড়া হয়ে যাবে, আমি তো আর এই ফ্যামিলি কার্ডটা পাবো না, তার মানে আমার বিএনপি সরকার দরকার। এই হচ্ছে প্ল্যান, বিএনপি সরকারে তাদের লাগবেই। এখন আসি হচ্ছে এই কার্ড টাকাগুলো আসবে কোত্থেকে? টাকাগুলো আসবে হচ্ছে পুরো 18 কোটি লোকজনের পকেট থেকেই টাকাগুলো আসবে। তার মধ্যে যারা কার্ড পায় তাদেরও টাকা থাকবে, আবার কার্ড যারা নাই তাদেরও টাকা থাকবে, সবারই টাকা থাকবে।
আর এর কারণে হচ্ছে বিশাল একটা ইনফ্লেশন হবে এবং এবং হতে যাচ্ছে। কারণ হচ্ছে গত এই যে বিএনপি সরকার আসার কত 2 মাসের মতো হইলো, এর মধ্যে 42,000 কোটি টাকা অলরেডি ছাপানো হয়ে গেছে। শুধুমাত্র মার্চ মাসে হচ্ছে 20,000 কোটি টাকা ছাপাইছে এক মাসে। তারপরে আবার এই দেখলাম এই যে গত 5-6 দিন আগে দেখলাম একটা নিউজ আসছে যে $3 বিলিয়ন হচ্ছে ঋণ নিতে আছে। বুঝলাম না এত টাকা কেন ঋণ নেবে, এত টাকার তো ঋণ নেওয়ার দরকার নাই। সে হচ্ছে তেলের সংকট, ঠিক আছে তেলের সংকট আছে, এটারে হচ্ছে যে কোনো সিস্টেমে আমাদের তো রিজার্ভ আছে, রিজার্ভ তো $35 বিলিয়ন। এই ডলারগুলো কি ডিপিএস করে রাখছে? এইগুলা কি মানে ডিপিএস করে মাসে মাসে সে ইন্টারেস্ট পায় এর মধ্যে দিয়া, না কি বুঝলাম না কিছু। এগুলো খরচ করবে না কেন? ঋণ নেওয়াই তো একটা দেশের জন্য বিপদ। আর তেল হচ্ছে, আচ্ছা তেলের ব্যাপারটা পরে নিয়ে একটা ভিডিও বানাবো, তখন কথা বলবো। এখন বিএনপির প্ল্যান হচ্ছে এইটা। বর্তমান সময় যদি আসি অথবা আমার জন্মের পর থেকে যদি দেখি, এইভাবে আসলে রাজনীতি মানে দেশের জন্য কেউ করতেছে না এখন আর রাজনীতি। দেশপ্রেমিক রাজনীতি একটাও মানে দেখি না। সবাই এই 5ই আগস্ট আমরা ভাবছিলাম যে দেশটা আসলে মনে হয় একটু চেঞ্জ হবে, আসলে কোনো কিছু চেঞ্জ হয় নাই, আগের চেয়ে আরো খারাপ হয়েছে। কারণ হচ্ছে ভাবছিলাম যে এনসিপি নতুন কিছু করবে, ঠিক আছে তারা বলে নতুন 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 কিছু করব, নতুন বন্দোবস্ত, নতুন এই সেই, কোনো কিছুই করে না। আপনি একটা এজেন্ডা দেখান যে একটা এজেন্ডা নিয়ে সে রাস্তায় নামছে। এই যে এত খাদ্যে ভেজাল, সে কি একদিন রাস্তায় কোনো তার লোকজন নিয়ে নামছে যে আমার খাদ্য ভেজাল নিয়ে একটা ক্যাম্পেইন করি? নামে নাই। এই যে জিনিসপত্রের দাম বেশি, এই দাম বেশি জিনিসপত্র নিয়ে কি সে কখনো নামছে রাস্তায়? নামে নাই। জামাত নামছে? নামে নাই। কোনো কিছু নিয়ে নামে তারা তাদের নিজস্ব এজেন্ডা নিয়েই ব্যস্ত, ঠিক আছে। বর্তমান সময় সবারই তো ক্ষমতা দেখলাম। এনসিপি তো নতুন দল, তারপরে হচ্ছে জামাতের তো ক্ষমতা দেখি নাই। হয়তো জামাত ক্ষমতায় এবারই আসার কথা ছিল, এরকম একটা মানে হয়ে গেছিল, যদিও নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করে টেরা। যাই হোক এ ব্যাপারে না আসি। জামাত ক্ষমতা আসলে হয়তো বা দুইটা জিনিস চেঞ্জ হইতো। একটা হচ্ছে দেশের দুর্নীতি কমে যেত, এটা শিওর, ঠিক আছে, দেশে এত দুর্নীতি হইতো না। আর এই দুর্নীতি কমে যেতে দেখেই তারা হচ্ছে ক্ষমতায় আনে নাই আমলারা আর প্রশাসন, এই দুইটা জিনিস এরা এরা এক হইয়া জামাতের ক্ষমতা আনে না দেখে এই ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, ঠিক আছে, এদের আনবে না দেখেই। আর একটা হয়তো হয়তো পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি হইতো, হয়তো এটা দেশের জন্য ভালো হইতো, আবার অনেক দিক দিয়ে খারাপ হইতে পারতো। কারণ হচ্ছে ইন্ডিয়া এরকম চুক্তি করলে ইন্ডিয়া আবার দেখা গেল যে একটা ঝামেলা করে ফেলাইতো, ঠিক আছে, মারামারি হানাহানি হইতে পারতো, যুদ্ধ লাগতে পারতো, এরকম হইতে পারতো। তবে দেশকে আসলে ওইভাবে কেউ ভালোবাসে না, সবাই স্বার্থে। একটা রাজনীতি একটা মানে এই পর্যন্ত কোনো আসলে এরশাদই মোটামুটি ভালো ছিল, মানে যতটুকু লোকজনের সবকিছু মিলিয়ে বলতে পারি সে কাজ করছিল। আসলে বাংলাদেশে কাজ করতে হইলে স্বৈরাচারী হইতে হবে, ঠিক আছে, একজন দেশপ্রেমিক স্বৈরাচার হইতে হবে, ঠিক আছে। এইসবই মানে নিজের ক্ষমতা টিকায় রাখার লাগে শুধু স্বৈরাচার হইলে হবে না, হাসিনার মতো হইলে হবে না, দেশপ্রেমিক স্বৈরাচার হইতে হবে। ওই উত্তর কোরিয়ার মতো, ওই যে পুতিনের মতো, এদের মতো স্বৈরাচার হইতে হবে, যে দেশের জন্য মূলতই কাজ করবে। আর এরকম স্বৈরাচার হওয়ার মতো মানে দেশে হইতে দেবে না, ঠিক আছে, এরকম রাজনীতিবিদ ক্ষমতায় আনতেই দেবে না দেশে। এই যে ডিপ স্টেট বলি, ডিপ স্টেট কারা? ঠিক আছে, ডিপ স্টেট তো হচ্ছে এই যে আপনার সেনাবাহিনীর প্রধান, তারপরে হচ্ছে এই যে পুলিশ প্রধান, বিমান বাহিনী আর সেনাবাহিনী তো মনে হয় প্রধান একই, মানে এদের এই প্রধানরা, তারপরে এদিকে হচ্ছে রাজনীতিবিদদের যে দলের যে প্রধান, এই প্রধান, তারপরে হচ্ছে যে মিডিয়া আছে দেশে, সব মিডিয়ার যে মেইন মালিকগুলা এরা, আর হচ্ছে ইন্ডিয়ার কিছু লোক, আর আমেরিকার হয়তো দু একটা চেলাফেলা আছে, ঠিক আছে। ওই তারা মিললে যে একটা গোপন চুক্তি হয় যে দেশে কারা ক্ষমতায় বসবে না বসবে, তারা যে চুক্তিটা করে ওইটাকে হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেট আলাদা কোনো কিছু না, যে ডিপ স্টেট যে আলাদা কোনো লোক, আলাদা কোনো লোক না। এই ডিপ স্টেটের মধ্যে ওই তারেক রহমানও আছে, ওই ওয়াকারুজ্জামানও আছে, তারপরে এই মিডিয়ার ব্যক্তিত্ব যারা মিডিয়া যারা চালায়, ঠিক আছে, ওই যে প্রথম আলো টালো, তারপরে আরো যারা আছে যেগুলা দেখেন নাই যে ইসের ওই যে নির্বাচনের দিন কি একটা হয়ে গেল, কি একটা নির্বাচনের কত 10টা 10:30 পর্যন্ত আমরা দেখলাম যে জামাত হচ্ছে 28টা, বিএনপি 20টা 22টা, 1 ঘন্টা সবকিছু অফ থাকলো,
এই হঠাৎ করে দেখলাম যে বিএনপি হচ্ছে 60টা আর জামাত সেই 28টাতেই পড়ে রয়েছে, 28টা আসনই তাদের পড়ে আছে। এইরকম এই মানে ডিপ স্টেট তখন একটা সিদ্ধান্ত নিল যে এই সিদ্ধান্ত আগেরই ছিল। প্রথম ভাবছিল যে ফেয়ার অবস্থায় যদি কোনো কিছু হয়ে যায় দেখি কার পাল্লায় কি আসে। যখন যে দেখছে না যে জামাত উঠে যাইতেছে, জামাত অনেক বেশি আগায় যাইতেছে, তখন তাদের ওই ডিপ স্টেটের ওই চালটা কাজে লাগাই দিল। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার অন্য